শুভ সকাল বন্ধুরা। আজ ৯ জুন মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: সরকারি গড় না পাওয়া ব্যক্তিরা শীঘ্রই প্রস্তুত হয়ে যান। রাজ্যে নতুন করে ৪৪,৩৫৪টি পরিবার লাভ করবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়। দ্রুত গতিতে এবার চলবে গড় নির্মাণের কাজ। পাকা গড় নির্মাণের জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে ২২০ কোটি টাকার বিশাল পুঁজি। ২৭,৩৪৪টি পরিবারের জন্য ইতিমধ্যেই অনুমোদন হয়েছে সরকারি গড়। খুব শীঘ্রই রাজ্যে এবার ৪৪,৩৫৪টি পরিবারকে দেওয়া হবে সরকারি গড়। এদিকে প্রতিটি দরিদ্র পরিবারদের দেওয়া হবে রেশন কার্ড। নতুন করে রেশন কার্ডেও আবেদন শুরু হবে। যে পরিবারের অনেক সদস্যের নাম রেশন কার্ডে এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি, তারা ওই সদস্যের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন। অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক, লোকনির্মাণ, বিদ্যুৎ, তথ্য ও জনসংযোগ, মুদ্রণ এবং স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য কোন মন্ত্রীর কাছে বরাদ্দ না হওয়া দপ্তরগুলিও মুখ্যমন্ত্রীর অধীনেই থাকবে। মন্ত্রী অশ্বিনী রায় সরকারের হাতে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন, মৃত্তিকা সংরক্ষণ এবং সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগ। অশোক সিংহলের দায়িত্বে থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং চিকিৎসা, শিক্ষা ও গবেষণা দপ্তর। বিমল বরার হাতে সাংস্কৃতিক বিষয়ক, শিল্প, বাণিজ্য ও সরকারি উদ্যোগ এবং অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক দপ্তর। বিশ্বজিৎ দৈমারির হাতে হস্ততাঁত, বস্ত্র ও রেশম শিল্প, ক্রীড়া এবং যুব কল্যাণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোগ এবং আদিবাসী ও জনজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি বিভাগ দেওয়া হয়েছে। জয়ন্ত মল্ল বড়ুয়ার দায়িত্বে থাকছে অর্থ বিভাগ, পরিবেশ ও বন এবং খনি ও খনিজ সম্পদ বিভাগ। কৌশিক রায়ের হাতে খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় দপ্তর দেওয়া হয়েছে। কেশব মহন্তের হাতে রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন এবং সাধারণ প্রশাসন বিভাগ অর্পণ করা হয়েছে। এদিকে কৃষ্ণেন্দু পালের দায়িত্বে থাকছে জনস্বাস্থ্য, কারিগরি, পাহাড়ি এলাকা উন্নয়ন এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। নীলিমা দেবীর হাতে পশুপালন ও পশু চিকিৎসা এবং মৎস্য বিভাগ। পীযূষ হাজারিকার দায়িত্বে থাকছে কৃষি, সেচ এবং সংসদীয় বিষয়ক দপ্তর। ডক্টর রনোজ পেগুর হাতে স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা, সমতল এলাকার জনজাতি বিষয়ক এবং তথ্য প্রযুক্তি বিভাগ অর্পণ করা হয়েছে। ভারতে বর্ষা ঢুকতে একটু দেরি করলেও এখন তার ছড়িয়ে পড়ার গতি বেশ ভালোই। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রবিবার থেকেই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অসম এবং অরুণাচল প্রদেশে শুরু হয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পুরো উত্তর পূর্ব ভারতে বর্ষা ছড়িয়ে পড়বে। বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই ভালো বৃষ্টিও শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অনেকটাই কৃষি নির্ভর, যা চেয়ে থাকে ভালো বর্ষার দিকে। ভালো বৃষ্টি হলে কৃষিভিত্তিক উত্তর পূর্বের রাজ্যগুলিতে চাষাবাদ ভালো হয়, যা সেখানকার মানুষের মুখে হাসি ফুটায়। এবার এল নিনো নিয়ে চিন্তার বাজ পড়েছে আবহাওয়াবিদদের কপালে। ভারতে এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আবহাওয়াবিদরা মনে করছেন উত্তর পূর্ব ভারতে এল নিনোর প্রভাবে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা তেমন নেই, বরং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবার স্বাভাবিক বর্ষা হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আধার কার্ড হোল্ডারদের অসাবধানতা এখন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 5 থেকে 7 বছর বয়স পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট না করানোর কারণে বহু শিশুর আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। প্রতি মাসে 100রও বেশি এমন ঘটনা সামনে আসছে, যেখানে আধার প্রমাণীকরণ বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকদের বিভিন্ন সরকারি এবং শিক্ষামূলক পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী
5 বছর এবং 15 বছর বয়সে পৌঁছানোর পর শিশুদের আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক। 5 বছরের কম বয়সী শিশুদের আধারে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় না। তাই শিশু 5 বছর পূর্ণ করলেই প্রথমে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে আধারের প্রমাণীকরণে সমস্যা দেখা দিতে পারে, এমনকি আধার বাতিলও হতে পারে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে এমন কোনো পদের জন্য নির্বাচিত করা যাবে না যা স্পষ্টভাবে নিম্নতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত। এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে যদি কেউ চাকরি পাওয়ার জন্য তার উচ্চশিক্ষার তথ্য গোপন করে তাহলে তা অন্যান্য প্রকৃত যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে। মাদ্রাজ হাইকোর্টের এই সংক্রান্ত রায়ও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। একটি ব্যাংকে 10ম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার জন্য নির্ধারিত পদে শিক্ষাগত সুপ্রিম কোর্ট যোগ্যতা গোপন করে এক স্নাতক ব্যক্তির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে এটি অন্যায় ছিল এবং নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রভাবিত করেছে। কোনো প্রার্থী নিম্নতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত চাকরি পাওয়ার জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সাহায্য নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট জানিয়েছে কিছু চাকরি কম যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য সংরক্ষিত রাখা হয় যাতে সরকারি নিয়োগে তারা সমান সুযোগ পান। ইরানের নিশানায় আবার ইসরায়েল। রবিবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। গত এপ্রিলে এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষ বিরতি হয়েছিল তারপর এই প্রথম হামলা চালানো হলো। ইরান জানিয়েছে লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ইরান পাল্টা জবাব দিল রবিবার। ইরানের ক্ষেপণাস্ত্র অবশ্য ইসরায়েলকে আঘাত করেনি, আকাশেই তা প্রতিহত করা হয়েছে। তেহরানের দাবি ইসরায়েলের নাজারেতের কাছে রামাত রেবিড বায়ুসেনা ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। আবার ইসরায়েলের বাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র তারা সঠিক সময়ে চিহ্নিত করে এবং নির্দিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়। কেন্দ্রীয় সরকার দেশের 244টি সংবেদনশীল জেলায় অত্যাধুনিক এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম স্থাপন করতে চলেছে এবং এই পুরো প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই আধুনিক ব্যবস্থাটি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান সহ সমস্ত ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় কার্যকর হবে। 2025 সালে দেশজুড়ে পরিচালিত অপারেশন সিঁদুরের পর সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা যায় যে দেশের বেশিরভাগ পুরনো সাইরেন ও বিমান হামলা সতর্কীকরণ ব্যবস্থা অকেজ হয়ে পড়েছে। এদিকে বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার অত্যাধিক বেড়ে যাওয়ায় নাগরিকদের সুরক্ষায় একটি স্থায়ী এবং আধুনিক বিমান প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদ সংস্থা সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের ডিজি এই প্রকল্পটি পরিচালনা করবেন। সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক জলমগ্ন। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ চলাকালীন ড্রেনেজ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বের হতে পারছে না, ফলে অল্প বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে সেই গর্তগুলো ডেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। প্রতিদিনই এই সড়কে বাইক, অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ।
অনেক পথচারী এবং যানবাহনও আহত হয়েছেন। জলাবদ্ধতার কারণে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 জুন মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।